আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারে না সুন্দরী, কেউ না। কে আপনি? ছেড়ে দিন আমাকে বলছি, ছেড়ে দিন। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই অন্ধকার ঘরের মাঝেই হুট করে টান দিয়ে রাজিকে দেওয়ালের সাথে চেপে ধরল কোনো একজোড়া বলিষ্ঠ হাত। রাজি চিৎকার করার চেষ্টা করার পূর্বেই এক হাত দিয়ে তার মুখটাকে চেপে ধরল সে ব্যক্তি। রাজি নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু তাতে তার বিশেষ কোনো লাভ হলো না। ফলাফল রয়ে গেল শূন্য। কিছু সময় আগেই নিজের পছন্দসই একটা থ্রিলার ড্রামা শেষ করে ওয়াশরুমে গিয়েছিল রাজি। মাথাটা যেন খানিকটা ঝিমঝিম করছিল তার, তাই চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসবে বলে ওয়াশরুমে গিয়েছিল সে। ফ্রেশ হয়ে ওয়াশরুমে দরজা খুলতেই রাজি লক্ষ্য করে পুরো ঘরটা অন্ধকার। সে প্রচণ্ড অবাক হয়। রাজির বেশ ভালোভাবেই মনে আছে ওয়াশরুমে যাওয়ার আগে ঘরের আলো জ্বলেছিল, এমনকি পুরো বাড়ি আলো চালানো ছিল। তাহলে এমন ঘর অন্ধকার হলো কিভাবে? পাওয়ার কাট হয়েছে বলেও তো মনে হচ্ছে না। তবে সে আরেক দফা চমকে উঠল যখন ওয়াশরুমের আলোটা নিভে গেল দপ করে। রাজি আশেপাশে তাকালো। হঠাৎ করে সব কিছু এভাবে অন্ধকার হয়ে পড়ায় কিছুই যেন দেখতে পাচ্ছিল না সে। মনে সাহস চুকিয়ে অন্ধকারের মাঝেই ঘরের দিকে কয়েক পা এগিয়ে এলো সে। তখনই হুট করে কে যেন এভাবে আচমকা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল তাকে। সম্ভাবমান ভয়াবহ কোনো দুর্ঘটনার আশঙ্কায় হৃদয় কেঁপে উঠেছে রাজির। সে লক্ষ্য করল সেই ব্যক্তিটি তার মুখ থেকে হাত সরিয়েছে। রাজি সে ব্যক্তিকে নিজের কাছ থেকে দূরে সরানোর যথাসাধ্য চেষ্টা চালিয়ে বলে উঠল, কে? কে আপনি? সরে যান বলছি, আমি কিন্তু চিৎকার করব। মা, বাবা, কোথায় তোমরা? মা! সেই ব্যক্তির হাতের বাঁধন যেন আরো শক্ত হলো। কোনো লাভ নেই সুন্দরী, তোমাকে আজ কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। সামনের সেই অজ্ঞাত লোকটির এই কথাটুকু শুনে যেন রাজি আঁতকে উঠল আরও এক দফা। মা, বাবা, হেল্প, প্লিজ বাঁচাও কেউ। বলেই চেঁচিয়ে উঠল সে, কিন্তু তার চিৎকারে কোনো লাভ হলো বলে মনে হচ্ছে না। কারোর কোনো সাড়া পাওয়া গেল বলে সেটাও মনে হচ্ছে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। নিজের বাড়িতে নিজের ঘরেই এমন কোনো ভয়ানক ঘটনা ঘটতে পারে সে আগে কখনো ভাবেনি। এবার কি করবে সে? তবে কি বাঁচার আর কোনো উপায় তার কাছে নেই? অত্যন্ত ভয়ে মস্তিষ্কের পাশাপাশি হাত পাও কাজ করা যেন বন্ধ করে এলো রাজির এবার ক্রমে ক্রমে। সে অনুভব করল সেই লোকটা তার দিকে আরও খানিকটা ঝুঁকে এসেছে ইতিমধ্যেই। তার নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে রাজি বেশ ভালোভাবেই। ভয়ে চোখের পাতা দুটো বন্ধ করে ফেলল এবার রাজি। চোখের কোণ বেয়ে অশ্রুফোঁটা গড়িয়ে পড়ল তার। সে আবারও বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন প্লিজ, প্লিজ ছেড়ে দিন। কথাগুলো অনুনয়ের সুরে টেনে ক্ষীণ স্বরে বলল রাজি। সামনের সেই ব্যক্তিটি হুহা করে হেসে উঠল এবার। রাজিকে ছেড়ে তার কাছ থেকে সরে এসে সেই ব্যক্তিটি বলল, তুমি যে এতটা ভীতু আগে জানতাম না তো। রাজি চট করে চোখ মেলল। অত্যন্ত ভয়ের মাঝে এর আগে তো কখনো কণ্ঠটা তেমন লক্ষ্য করেনি রাজি। তবে এবার এই কণ্ঠটা যেন চেনা চেনা ঠেকল তার কাছে। সেই ব্যক্তিটি সুইচ বোর্ডের কাছে গিয়ে ঘরের আলো জ্বালতেই সামনে চিরপরিচিত সেই মানুষটাকে দেখতে পেল রাজি। রাজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সে কয়েক সেকেন্ড বোকার মতো ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল সেই ব্যক্তির দিকে। রোদ নিজের হাতের দিকে ঠিকভাবে লক্ষ্য করে বলল, ফিরতে না ফিরতেই প্রিয়তমার ভালোবাসার চিহ্ন শরীর পড়ে গেল। বাহ! রাজি রোদের হাতের দিকে তাকাতেই রোদের হাতের সামান্য অংশে চিরে যাওয়া দাগ লক্ষ্য করল। কিছু সময় পূর্বেই যে তাকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টার মাঝেই কোনোভাবে রাজির হাতের নখে রোদের হাতে আঁচড় লেগেছে সেটা বুঝতে আর বাকি রইল না রাজির। কিন্তু রোদ এখানে এলো কিভাবে? রাজি বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি আপনি এখানে কোথা থেকে টপকালেন? আই মিন, আপনি তো বাইরে ছিলেন। আপনি আবার কবে ফিরলেন? কখন ফিরলেন? আমি গতকাল বাড়ি ফিরেছিলাম, কয়েকদিনের ছুটি ম্যানেজ করে এসেছি। মাকে বলেছিলাম যেন তোমাকে আমার আসার খবরটা আগে না জানাই। আমি তাদেরকে বলেছিলাম আমি নিজেই তোমার সঙ্গে দেখা করব।
আর তোমাকে বলবো। আর তুমি বোধহয় ভুলে গিয়েছিলে যে এখন মামুনি বাবাই কেউ বাড়িতে নেই। তারা তোমাদের পরিচিত কার যেন বাড়িতে গেছেন, কি যেন পুজো না কি আছে বলে। পরে তখন জিজ্ঞাসা করায় মামুনি তো আমাকে সেটাই জানিয়েছিল। এতক্ষণ কথাটা যেন বেরিয়ে গিয়েছিল মাথা থেকে রাজির। এবার মনে পড়ল তার মা বাবা সহ বাড়ির সকলেই পরিচিত একজনের বাড়িতে পুজোর জন্য আমন্ত্রণ থাকায় সেখানে গিয়েছেন। তাকে তো বলেই গিয়েছিল তারা যে তাদের ফিরতে সামান্য রাত হবে। তাকেও সাথে যেতে বলেছিলেন তারা সেই জন্য, কিন্তু সে যায়নি। রাজিকে তারা যাওয়ার সময় প্রশ্ন করেছিল যে রাজি বাড়ির মূল দরজাটা ভিতর থেকে লক করে দেবে নাকি তারাই বাইরে থেকে তালা বন্ধ করে যাবে। বারবার নিচে গিয়ে দরজা খুলতে হবে এসব ভেবে একা থাকলেও রাজি মাঝে মাঝে তাদের বলে বাইরে থেকে বাড়ির মূল দরজাটা তালা দিয়ে যেতে। আজকেও তাদের সেটাই বলেছিল সে। তারা চলে গেলে রাজি নিজের ঘরে বসে ফোনের ড্রামা দেখছিল। মাঝে কিছুক্ষণ আগেই শুভ অর্থাৎ রাজির দাদা বাড়ি ফিরেছিল। সদর দরজার একটা চাবি থাকে তার কাছে। তারপর শুভর বাইরে কিসের যেন কাজ আছে বলে সেও চলে যায় বাড়ি থেকে। সে যাবার সময় রাজিকে দরজার লকের কথা জিজ্ঞাসা করলে রাজি তাকেও স্বাভাবিকভাবেই বাইরে থেকে মূল দরজায় তালা দিয়ে যাওয়ার কথাই বলে। বাড়িতে সে ব্যতীত কেউ ছিল না। উপরন্তু ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ ছিল। সেই জন্যই তার চিৎকারে তখন কোনো লাভ হয়নি। সেটা এই ঘরের বাইরে থেকে কেউ শুনতে পায়নি। আপনি ভিতরে এলেন কিভাবে, আর এইসব কেন করলেন? রাজির প্রশ্নে রোদ বেশ আয়েশ করে বিছানায় বসে পড়ে বলল, শুভদার সঙ্গে দেখার কথা দুটোই হয়েছিল। তোমার সঙ্গে দেখা করব সেটা তাকে আগেই বলেছিলাম। শুভদার সঙ্গে দেখা করেই বাড়ির চাবিটা তার থেকে নিয়েছিলাম। মামুনিকেও বলেছিলাম অবশ্য দেখা করার ব্যাপারটা। আর এটাও বলেছিলাম যে সে যেন তোমাকে আগে থেকে কিচ্ছু না বলে। তোমাকে এসে আমি সারপ্রাইজ দেবো। তাই আমি যখন এলাম তখন তুমি ওয়াশরুমে ছিলে। বোধহয় বুঝতেই পারোনি যে বাড়ির ভেতরে কেউ এসেছে। এভাবে ভয় দেখানোর মানে কি? ভয়? ভয় কখন দেখালাম? কেন, তুমি না গল্পের নায়ক, তারপর ড্রামার নায়কদের কথা বলে আমার মাথা খারাপ করে দিতে। বলতে আমাকে কিছু শিখে নিতে। কিছু কিছু গল্প তারপর ড্রামা ওখানেই তো দেখায় এমন কিছু হয়, তাই না? নায়ক নায়িকাকে টান দিয়ে অন্ধকারে নিয়ে চলে আসে, আর সেটা তো কত রোম্যান্টিকভাবে দেখানো হয়। তুমি তো বলেছিলে অতবার বোঝো ঠেলা। এখন আমাকে কেন দোষ দিচ্ছ? তোমারই না ইচ্ছে তোমার বর গল্পের নায়কদের মতো রোম্যান্টিক হবে? আমি তো তোমার মনে সেই ইচ্ছেরই পূরণ করার চেষ্টা করলাম মাত্র। তোমাকে জাস্ট সেটারই একটা ডেমো দিলাম মাত্র। আর তুমি বলছো তুমি ভয় পেয়েছো। আর ভয় পেয়ে কেন পাচ্ছ? তুমি আমার স্পর্শ, ইনফ্যাক্ট গলা শটে চিনতে পারোনি। রাজি চড়ে গিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল। অতঃপর বুঝো ঠেলা? আমি কোনো নায়িকা নই, আর এটা গল্প নয় যে আমি আপনার স্পর্শ একদম না দেখেই হুট করে চিনে ফেলবো। আর অমন একটা সিচুয়েশনে মাথা কাজ করছিল না আমার। আপনার কণ্ঠস্বর তখন শুনেছি নাকি আমি ঠিক করে? আমি তো কি নাকি ভাবছিলাম। আমি কতটা ভয় পেয়েছিলাম আপনি জানেন? আর আপনি বলছেন অতঃপর বুঝো ঠেলা? যা বাবা, গল্পের নায়ক করলে সেটা রোম্যান্টিক কথা, আর আমি করলি দোষ। এটা কেমন পার্সিয়ালিটি? বাট সিরিয়াসলি তোমার মুখটা জাস্ট দেখার মতন ছিল। এত ভয় পেয়েছিল তুমি? তোমাকে ওইভাবে দেখে আমার জাস্ট টুপ করে একটা চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। বিশ্বাস করো, হাফ মিসেস রাজেশ্বরী চ্যাটার্জি। রাজি কটমট চোখে তাকালো রোদের দিকে। রোদ হাসিতে ফেটে পড়ল যেন। রাজি সরু চোখে চেয়ে বলল, আপনার লজ্জা করলো না এভাবে একটা মেয়ের ঘরে ঢুকে এমন একটা কাজ করতে? অসভ্য ছেলে একটা। লজ্জা? লজ্জা কেন করবে? আমি তো অন্য কোনো মেয়ের ঘরে ঢুকিনি। আমি এসেছি আবার উঠবি ওয়াইফের ঘরে। ভুলে যেও না, বিয়ে কিন্তু হাফ সারা আছে, আর সেই হিসেবে তুমি আমার হাফ মিসেস, সেটা সবাই জানে। আর এখন শুধু সমস্ত রিচুয়াল মেনে বাকি বিয়েটাও সেরে ফেলে বউ করে তোমাকে ঘরে তুলে ওই বাড়িতে নিয়ে যাওয়াটাই আমার বাকি আছে। সেটাও খুব দ্রুত হয়ে যাবে। তোমার হাফ বউয়ের ঘরে আসার জন্য এত কিছু ভাবতে হবে নাকি আমাকে? আর শোনো, এই রোদ্দুর চ্যাটার্জি লজ্জায় পড়ার মতো কোনো কাজ করে না, ওকে? তাই আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবে না। গট ইট? হ্যাঁ, তা লজ্জায় পড়বেন কেন? আপনি তো লজ্জাহীন ব্যক্তি। আচ্ছা,
লজ্জাহীন ব্যক্তির মতো কোনো কাজ না করেই দোষ চাবাচ্ছ। তবে তো রোদ উঠে দাঁড়ালো। রাজি হকচকে উঠল খানিক। রোদ উঠে রাজির কাছে আসতে রাজি সরে যেতে চাইল সেখান থেকে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। রাজির একটা হাত খপ করে ধরে তাকে আটকে ফেলল রোদ। রাজি নিজের হাতের দিকে একবার চেয়ে রোদের দিকে তাকালো করুণ চোখে। রোদ ঠোঁটে ঠোঁট টিপে হেসে বলল, এই যে এত দূরে ছিলাম, আমাকে মিস করতে না? রাজি চোখ সরালো, মেঝের দিকে দৃষ্টি ফেলে বলল, একদমই করতাম না মিস। আমি কেন মিস করব কাউকে? রোদ হাসল। মেয়েটাকে খুব ভালোভাবে চেনে সে, জানে সে এবং খুব বোঝেও। মেয়েটা যে তাকে এক মুহূর্ত পুরো ঢপ দিচ্ছে তাতে অবশ্য কোনো সন্দেহ নেই তার। রোদ হাতটা ছেড়ে দিল। সে বুকে দুই হাত গুজে পাশের দেওয়ালে হেলান দিয়ে ঘাড় পাকিয়ে রাজির দিকে চেয়ে কবিতার সুর তুলে বলে উঠল, কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে, বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে, রাগ হলেও নতুন করে কাজে ফিরে আসবো। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে তোকে তোকেই ভালোবাসবো। রাজি সরু চোখে রোদের দিকে চেয়ে বলল, আপনি এত ফাজিল কিভাবে হয়ে গেলেন বলুন তো? আগে তো ছিলেন না এমন। রোদ চোখ টিপ মেরে বলল, আরে জান, সবই তোমার ভালোবাসার সাইড এফেক্ট। বাড়ির কলিং বেলের শব্দ শোনা গেল। রাজি নিজের ঘরের দরজার দিকে একবার চেয়ে পুনরায় রোদের দিকে তাকালো। নিদারুণ ভাব নেওয়ার চেষ্টা করে সে বলল, এই যে মিস্টার রোদ্দুর চ্যাটার্জি, শুনুন, আই জাস্ট হেট ইউ। রোদ ঠোঁটে হাসি টেনে বলল, আই লাভ ইউ টু উড বি মিসেস রতু চৌধুরী। রাজি মুখ ভেঙচি কাটল। পর মুহূর্তে হেসে ফেলে দ্রুত ঘর থেকে বাইরে দৌড় দিল সে। তার এরকম কাজে রোদ হেসে উঠল চোখ মুখ কুঁচকে আরেক দফা।